রামদাহাতে বাজারের দখল নিতে গেছে বিএনপির গাজীপুর সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ বিভিন্ন নেতারা সব সমাবেশে বক্তব্য রেখেছেন। তাদের সবার বক্তব্য নির্বাচনকে ঘিরে। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আরেকজন নেতা বলেছেন, নির্বাচনে না গিয়ে টালবানা শুরু করে দিয়েছে সরকার। আরেকজন বলেছেন যে সরকার 5ই অক্টোবর তফসিল ঘোষণা করুন। আরেকজন বলেছেন বিএনপির খেলা এখনো দেখেন নাই। আরেক নেতা বলেছেন কিংস পার্টি মানুষ মেনে নেবে না। অন্য আরেক নেতার বক্তব্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাইছে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হলো শহীদ পরিবারের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এবং শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি সমাবেশও করেছে। সেখানে কিন্তু এই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন যে নির্বাচন দেওয়ার আগে হত্যার বিচার করুন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? 5ই অগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হয়েছে, আমি এই অ্যাচিভমেন্টের পুরো কৃতিত্বটা আমি গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেব, শেখ হাসিনার পালিয়ে যাওয়া। এবং তারপরে ইমিডিয়েট আফটার এফেক্ট যেটা হয়েছে, বিভিন্ন মানুষ তাদের নিজস্ব দাবি দেওয়া, নিজস্ব চাওয়া পাওয়া, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে। আমি মনে করি এটা একদিক থেকে ভালো। দীর্ঘদিন মানুষ ভয়ের মধ্যে ছিল, এক ধরনের চাপা আতঙ্কের মধ্যে ছিল। সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসছে, মানুষ কথা বলছে, মানুষ যার যার দাবি দেওয়া জানাচ্ছে। কিছু দাবি আপনার চোখে যৌক্তিক মনে হতে পারে, কিছু দাবি ততটা যৌক্তিক নাও মনে হতে পারে, কিন্তু মানুষ যে বলতে পারছে, দাবি জানাতে পারছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। 3, যেটা প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ কৌশল ঠিক করবে। সেই কৌশলের অংশ হিসেবেই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য একটা চাপ জারি রেখেছে। চাপই বলবো আমি। আমরা দেখেছি যে এই সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন। পরে যখন দেখলো যে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে। এবং যেহেতু গণমানুষের দল বিএনপি এবং মানুষের কাছেই তাদের ফিরতে হবে ভোটের জন্য, সো আমরা দেখেছি যে মানুষের চাওয়ার সঙ্গে মোটামুটি রেজোনেট করে কিন্তু দলটি তাদের বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। এইবার যে কর্মসূচি জেলায় জেলায় মানে চলছে, এটার মূল কারণ হচ্ছে 1, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস অবস্থা। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রকম অবনতি, এবং 3 হচ্ছে নির্বাচন তো বটেই। এখন দেখুন, প্রথম দুটোর বিষয় আমি কিন্তু আপনার এই টক শোতেও বারবার বলেছি যে এই দুটো জায়গায় যদি সরকার কিছুটা স্বস্তি দিতে পারতো, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে এখন আপনারা যেটা বলছেন যে বিভিন্ন নেতা অনেক রকম কথা বলছেন যে 6 তারিখেই তফসিল দিতে হবে, অক্টোবরের 5 বা 6 তারিখেই তফসিল দিতে হবে। কেউ বলছেন টাল বাহানা করছে সরকার নির্বাচন নিয়ে, কেউ বলছেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিতে হবে, কিংস পার্টির জন্য সময় দেয়া যাবে না। এই যে নানান রকম কথাগুলো আসছে না, সরকার যদি মোটা দাগে কয়েকটা জায়গায় শক্তভাবে স্ট্যান্ড নিতে পারতো এবং মানুষকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারতো, তাহলে আমার মনে হয় না এই কথাগুলো এখন আসতো। ফর এক্সাম্পল, আমরা গত কয়েকদিনের ঘটনা যদি একটু দেখি, আমরা দেখলাম যে একটা চলন্ত বাসে ডাকাতি হয়েছে। যদিও কেউ কেউ বলছেন সেখানে 2জন নারী ধর্ষিত হয়েছেন, আবার পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে না এরকম কোনো ঘটনা ঘটেনি। বাট যেটাই ঘটুক না কেন, যা ঘটেছে সেটা গ্রহণযোগ্য ঘটনা ঘটেনি। এবং 3.5 ঘন্টা বাসের কন্ট্রোল ডাকাতদের হাতে ছিল। কিছুদিন আগেই কুয়েটে যেটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের যেই সংঘর্ষ, এবং সেখানে আমরা যা দেখলাম অত্যন্ত দুঃখজনক। আমরা এমসি কলেজেও একই ধরনের ঘটনা দেখলাম। আজকে আমি নিউজ পেপারে দেখছিলাম, আমার জেলার কথাটা এখন এক্স্যাক্টলি মনে নাই, বাট ইট ইজ অল ওভার দেয়ার ইন দ্য মিডিয়া, যে রামদাহাতে বাজারের দখল নিতে গেছে বিএনপির গাজীপুর সম্ভবত সেখানে সে রামদাহাতে মাইকিং করে রামদাহাতে গেছে। এগুলো খুব ভালো। বহিষ্কার করা হয়েছে 2 ঘন্টার মধ্যে। না, নিশ্চয়ই বহিষ্কার তো দলগতভাবে। সরকার কি ব্যবস্থা নিয়েছে? আইন কানুন প্রশাসন বাংলাদেশে আছে, তো সরকারের ঘাড়ে তো দায়িত্ব বর্তায় ইমিডিয়েট গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা। সো এই জায়গাগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে, আতঙ্কের জন্ম দিয়েছে। মোহাম্মদপুরের ঘটনা,
উত্তরার ঘটনা, মানুষকে আসলে এগুলো স্বস্তি দিচ্ছে না। তো এই জায়গাগুলোতে যদি সরকার স্বস্তি দিতে পারত, আমার মনে হয় মানুষ বিচার হওয়ার যে দাবিটি এসছে শহীদ পরিবারের কাছ থেকে, কিংবা সংস্কারের যে দাবি এসছে অন্যান্য রাজনৈতিক দল থেকে, সেগুলোর ব্যাপারে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আশু নির্বাচন চাইছে তারা হয়তো কিছুটা ভাবতো এবং পজ দিত। এটা আমার দলগুলোর বিকাশের একটা সময় এসছে, আসলেই তাই। আপনি শুরুতেই বলেছিলেন আমরা অন্য পরিবেশে কথা বলতে পারছি, দাবি জানাতে পারছি। আসলে বারবার যে কথাটা উচ্চারিত হচ্ছে যে রাজনৈতিক দলের আসলে সংস্কারটা দরকার, এই বিকাশ হওয়া, সংস্কার হওয়া, এটা কি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদৌ? আমাদের 5ই অগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বলে আমি মনে করি। এই ঘটনাটি কেবলমাত্র হাসিনার পালিয়ে যাওয়া, এই ঘটনাটি কেবলমাত্র স্বৈরাচারের পতন হওয়া, কিংবা এই ঘটনাটি কেবলমাত্র আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা ছিল তাদের দেশ থেকে চলে যাওয়া, এটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই। এই ঘটনাটার রাজনীতিতে একটা বিরাট ইম্প্যাক্ট আছে। রাজনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার একটা সূচনা কিন্তু 5ই অগস্টে হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো এটি কতটা বুঝতে পারছে, কতটা ধারণ করতে পারছে, কতটা সেই অনুযায়ী কাজ করতে পারছে, এটা আমার মনে হয় ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট। আমি যদি এখন কথা বলি এটা খুব দ্রুত কথা বলা হবে, আরেকটু দেখবার দরকার আছে। এবং এইটুকু আমি বুঝতে পারি যে এই পরিবর্তনের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি অ্যাকোমোডেট করতে না পারে, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে এবং মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে না পারে, সেই রাজনৈতিক দলের পরিণতি আগামী 10-15 বছরের মধ্যে খুব স্পষ্ট হয়ে যাবে, খুব একটা ভালো পরিণতিতে থাকবে না। স্বাধীনতার পর থেকে আমরা মোটা দাগে দুটো রাজনৈতিক দলের রাজত্ব দেখেছি। মোটা দাগে তাদের পলিটিক্যাল সিমিলারিটিও অনেক জায়গায় আমরা দেখেছি। সো সেই জায়গাগুলোতে আমরা কি লক্ষ্য করেছি? আমরা দেখেছি দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিরাট ঘাটতি আছে। আমরা দেখেছি দলগুলোতে মেধাবী, যোগ্য এবং যারা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতে পারে তাদের যদি অর্থনৈতিক শক্তি খুব দৃঢ় না হয়, অথবা যদি অমুক ভাই তমুক ভাইয়ের গ্রুপ করবার মতন সেই যোগ্যতা না থাকে, তাহলে তারা রাজনীতিতে খুব বেশি উপরে উঠতে পারে না। এবং আমাদের এই পলিটিক্যাল যে কালচার দীর্ঘ 50 বছর ধরে যেটি লালিত পালিত এবং চর্চিত হয়েছে, সেই পলিটিক্যাল কালচারের অবভিয়াস যেই ম্যানিফেস্টেশন সেটাই কিন্তু আওয়ামী লীগের 15 বছরের শাসন। এটা কিন্তু আকাশ থেকে টুপ করে পড়ে নাই, মানে হাসিনা 15 বছর চাইলো তাই থাকলো, বিষয়টি এমন নয়। এই যে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রাজনীতিটাকে পুরোপুরি অর্থের উপর নির্ভরশীল করা হয়েছে, রাজনীতিতে যোগ্য এবং সৎ মানুষকে সরিয়ে রাজনীতি চাঁদাবাজ দখলদারদের হাতে তুলে দেয়া হয়েছে বিকজ এটার বেনিফিট আসলে অনেক দূর পর্যন্ত যায়। আপনি আজকে বাজার থেকে যারা চাঁদা তুলছে মনে করেন না ওই চাঁদাটা ওদের মধ্যেই ভাগ হয়, ওই চাঁদা স্থানীয় যিনি নেতা আছেন তার কাছে যায়, যিনি এমপি আছেন তার কাছে যায়, যিনি মন্ত্রী আছেন তার কাছে যায়, যিনি দলের বহু বড় বড় পুলিশের মতো। সো এই চাঁদাবাজি দখলবাজি এই কারণেই কিন্তু 15 বছর টিকে আছে, না হলে এটা টিকতে পারতো না। এর ভাগ যদি বহুদূর না যেত তাহলে এটা টিকতে পারতো না। আমরা তো এখন জানছি যে কষ্ট হয়েছে, অবভিয়াসলি, না হলে নাম্বার 1 এর পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কি করে? সো এইগুলো নার্চার করা হয়েছে, মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা। রনি ভাই একটা কথা বলছিলেন ভেরি ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে আমি বহু ভেবেছি যে কেন এদেশের মানুষ 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দেয়, কেন ওরা কেন বুঝতে পারে না যে এই ভোটটা তাদের শুধু নিজের বাকি দিনগুলো নয়, আগামীর প্রজন্মের ভবিষ্যৎও এই ভোট দ্বারাই নির্ধারিত হতে থাকবে। বুঝতে পারে না সম্ভবত এই কারণেই যে তারা মনে করে এই যে আজকে 500 টাকাটা পেলাম, এইটাই হচ্ছে আমার 5 বছরের একমাত্র লাভ। এই এমপি, এই মন্ত্রী, এই সরকারের কাছ থেকে আগামীতে আমি আসলে আর তেমন কিছু পাওয়ার আশা রাখি না।
100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার ভাগ্যে যেরকম টাকা জোটে ওটুকুই হচ্ছে তার দিন শেষে পুরোটা লাভ। সো এই কারণেই আমাদের ভোটগুলো না বিক্রি হয়ে যায়। এখন ভোটারের মধ্যেও এক ধরনের সচেতনতা আসবার সময় এসছে, রাজনৈতিক কর্মীদের মধ্যেও সেই সচেতনতা আনবার সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলোকেও নির্ধারণ করতে হবে যে তারা আসলে এই রকম মাসল অ্যান্ড মানি পলিটিক্সটাই জারি রাখবে নাকি তারা পলিটিক্স নিয়ে নতুন করে ভাববে। দেখুন, আপনি সমাজ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি দেশ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, কিন্তু পলিটিক্স ইটসেলফ যদি থাকে ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষের হাতে, এবং সেটা নিয়ন্ত্রণ যখন ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষরা করতে থাকে, তখন আপনি যেই পরিবর্তনের কথাই বলেন না কেন, দ্যাট ইজ ইম্পসিবল। একটা দল যাবে, একটা দল আসবে, সেই দল যাবে, আরেক দল আসবে, কিন্তু পলিটিক্সের যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয়। দেখুন, এটা না একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র দুটো জায়গা মানুষকে একটু স্বস্তি দিতে পারত, তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে, পলিটিক্স সংস্কার, দলের সংস্কার, রাজনীতিবিদদের সংস্কার, ক্ষমতায় যারা যাবেন তাদের সংস্কার, এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখন বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন, আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না। হ্যাঁ, একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে, তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে। তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে ধরনের রাজনৈতিক মন মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেগুলি কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে মানসিকতা, যে রাজনীতি মানে পয়সা, যেটা আমরা বলছি, পয়সা এবং ক্ষমতা। বলে আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল কি করে। আমরা বলি যে তিনি পুলিশ প্রশাসন ব্যবহার করেছেন, রাতে ভোট করেছেন, ব্যালট বাক্স স্টাফিং করেছেন, ইত্যাদি ইত্যাদি। না, তিনি মানুষের ভেতরের যে ইটগুলো আছে, খারাপ দিকগুলো আছে, লোভ, ঘৃণা, হিংসা, ধ্বংস, নির্মূল, এই যে মানুষের ভেতরে ইবলিসের যেই লক্ষণগুলো আছে সেগুলোকে উনি উস্কে দিয়েছেন, মানুষের ইডকে উস্কে দিয়েছেন। কিরকম? উনি সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের এমন অবিশ্বাস্য অঙ্কে বেতন বাড়িয়েছেন, এমন অবিশ্বাস্যভাবে তাদের ঘুষের জন্য একদম উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তাদেরকে কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে আনেন নাই। একইভাবে তিনি অন্যান্য প্রশাসনের যারা অন্যান্য জায়গায় কাজ করছে প্রত্যেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি মানুষের ভেতরে লোভকে উস্কে দিয়েছেন, তিনি মানুষের ভেতরে ভেদ বা বিভাজন ভীষণ ভাবে তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ, এই পক্ষ বিপক্ষ, রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এগুলো কিন্তু সমাজে 15 বছর আগে এভাবে ছিল না। এগুলোকে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন। সো এভাবেই তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন, ক্ষমতায় থেকেছেন এবং মানুষকে শোষণ করেছেন। এখন এই রিয়েলাইজেশন গুলো যদি আমাদের মধ্যে এখনো না আসে, তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে। প্রশাসনকে কিন্তু আপনি সহজে জবাবদিহিতায় আনতে পারবেন না, তাদের চাকরির নেচারটাই এমন, চাকরি বিধি এমন, এবং তারা এত শক্ত একটা ক্ল্যান যে তাদেরকে আপনি আসলে বিভাজন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আপনি তাদেরকে আওতায় আনা খুব কঠিন। সাফার করে কিন্তু রাজনীতিবিদরা। 111 এর সাফারিংও রাজনীতিবিদদের উপরেই গেছে।